আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন, ভারত পাকিস্তানের যেই 4 দিনের রোমাঞ্চকর যুদ্ধই বলবো, যদিও সামরিক ভাষায় এটাকে এঙ্গেজমেন্ট বলে, যুদ্ধ বলতে বলতে চান না সামরিক বিশেষজ্ঞরা। তো এই এঙ্গেজমেন্ট বলেন আর যুদ্ধ বলেন, ভারতের যেই এই অপারেশনের নাম ছিল অপারেশন সিঁদুর, সেটি মোটামুটি পাকিস্তান লেপটে দিয়েছে ভারতের চোখে মুখে গালে। সিঁদুর আর সিঁদুরের জায়গায় নাই। তো এই যে রোমাঞ্চকর 4 দিনের পাকিস্তানের যেই যুদ্ধ কৌশল বা ভারতের কেন এই ল্যাপটালেপটি অবস্থা, এই বিষয়টি নিয়ে আমরা একটু কথা বলবো। পাশাপাশি আমরা ভারতের বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং পত্রিকা এবং নানা বিশেষজ্ঞ দেখছি ইদানিং বাংলাদেশকে থ্রেট দেওয়ার চেষ্টা করছেন, যে পাকিস্তানকে আমরা উড়াই দিয়েছি, বাংলাদেশ তো কিছুই না, এই জাতীয় কিছু কথা আসছে। তো ভারতকে আসলে যুদ্ধে জড়াবে বাংলাদেশের সঙ্গে, এই মূলত এই দুটো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমার সঙ্গে যোগ দিচ্ছেন আসলে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ফেরদৌস খান। ফেরদৌস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, ফেরদৌস কায়সার খান বাংলাদেশ সেনাবাহিনী থেকে পিএইচডি করেছেন। তিনি আরো বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছেন এবং তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন আর্টডকে। পাশাপাশি তিনি পাকিস্তান থেকে লজিস্টিক স্টাফ কোর্স সম্পন্ন করেছেন এবং এই যুদ্ধ কৌশল এবং অন্যান্য কৌশল নিয়ে তিনি দেশে বিদেশে যে প্রশিক্ষণ নিয়েছেন, তিনি প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন, তার আলোকে তিনি আমাদের কাছে বিশ্লেষণ করবেন কিভাবে এই যুদ্ধটি হলো। এবং আমার সঙ্গে আরেকজন অতিথি যোগ দিচ্ছেন, উনি হয়তো মেজর সুমন আহমেদ আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ভাই, দর্শকদের জন্য আমার সালাম। একটু ছোট্ট করে বলিনি, আমি সত্যি থ্রিল্ড যে আজকে আমি মেজর ফেরদৌসের সাথে এমন একটা প্রোগ্রামে জয়েন করছি। মেজর ফেরদৌসের ব্যাপারে আপনি বলেছেন, বাট আমি শুধু একটু বলি, বাংলাদেশ সেনাবাহিনীতে আমরা সমর কৌশল, যুদ্ধ কৌশল, রণনীতি যে জিনিসগুলো বলি, সেগুলাতে ধরা হয় প্রথম সারির একজন উনি বিশেষজ্ঞ এক্সপার্ট, শুধু কাগজে কলমে না। উনি আমরা যেটা অপারেশন নাফ, সেই যুদ্ধ, উনি সেই অফিসার যিনি আমাদের হিরোইক অ্যাক্ট করে বার্মার সেনাবাহিনীকে সেখান থেকে সরাই দিয়েছিলেন, এই সেই মেজর ফেরদৌস। এবং বাংলাদেশ আর্মিতে কিন্তু আমরা তাকে নিকনেম লিটল হার্ট হিসেবে চিনি, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমর বিশারদ, তার সাথে ওনাকে তুলনা করা হয়। আমি অত্যন্ত আনন্দিত যে আমিও খুব আনন্দিত সুমন ভাই, ফেরদৌস ভাই যোগ দিয়েছেন আমার সাথে। আমরা অনুষ্ঠানে যদি ঢুকি, প্রথমেই ফেরদৌস ভাই আমি জানতে চাই, আমি একটু দেখাতে চাই আপনাকে। ধরেন আমি দেখছিলাম যে বিবিসির যে রিপোর্ট, যুদ্ধ চলাকালীন সময় তারা বলছিলেন যে কার সেনাবাহিনী বেশি শক্তিশালী, ভারতের, পাকিস্তানের। সেখানে কম্পারিজন যেটি দেওয়া হয়েছে, ভারতের মোট বিমানের সংখ্যা 2229, পাকিস্তানের 1399, যুদ্ধ বিমান ভারতে 513, 328, হেলিকপ্টার 899, 373, সাঁজোয়া যান 1,48,000, সাঁজোয়া যান 17,000, ট্যাঙ্ক 4,000, ট্যাঙ্ক 2,000। সো মানে ভারতের চেয়ে, ধরেন আমি যদি বলি যে পাকিস্তানের যে সমরাস্ত্র, সেটি অনেকটা ধরেন অর্ধেকেরও কম বলা চলে, এরকম একটা পরিসংখ্যান বিবিসি যেটি দিয়েছে। তো সেখানে ধরেন এই অপারেশন সিঁদুর নিয়ে ভারতের যে আস্ফালন, বা ভারত যেভাবে ধরেন হুমকি ধামকি দিয়ে ঝাঁপিয়ে পড়লো, পরবর্তীতে দেখা গেল যে তাদেরকে থামতে হলো, তারা নিজেরাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মূল কৌশলটা কি ছিল, বা এটাকে আপনি এই 4 দিনের এই রোমাঞ্চকর যুদ্ধ বলেন বা এনগেজমেন্ট বলেন, কিভাবে দেখেন আপনি? ধন্যবাদ কনক ভাই, সালাম আলাইকুম। এবং আপনার মাধ্যমে দর্শকদেরকে এবং যারা শুনছেন তাদের জন্য সালাম এবং শুভেচ্ছা। বেসিক্যালি আমি এই বিষয়ের উপরে যেটা বলতে চাবো সেটা হচ্ছে, প্রথমে আমি আসবো যে মিলিটারিতে একটা টার্মিনোলজি ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় ফোর্স রেশিও বা সৈনিকের আনুপাতিক তুলনা। ফোর্স রেশিওটা হচ্ছে যে, মনে করেন দুটা বেলিজারেন্ট ফোর্সের ভিতরে যখন কোনো একটা অফেন্সিভ শুরু হয়, তখন দুই পক্ষের একটা তুলনামূলক একটা শক্তির একটা উদাহরণ করা। সেক্ষেত্রে সাধারণত যারা ইনিশিয়েটিভ নিয়ে যায় যাদেরকে বলা হয় অ্যাটাকিং ফোর্স। অ্যাটাকিং ফোর্সের জেনারেলি পাওয়ারটাকে আমরা ধরে রাখি 3। সেক্ষেত্রে যারা ডিফেন্ডিং ফোর্স তাদের পাওয়ারটাকে আমরা ধরে রাখি সাধারণত 1। সো ফোর্স রেশিও সাধারণত যাদের ইনিশিয়েটিভ আছে বা যারা অ্যাটাকে যাবে বা যারা প্রিএমটিভ কোনো একটা কাজে যাবে তাদের জেনারেলি 3 ধরা হয়, আর যারা থাকবে ডিফেন্সে তাদেরকে ধরা হয় 1। তো সেই হিসাবে পাকিস্তান এবং ভারতের যে বিভিন্ন বর্ণনা দেওয়া আছে, যেমন আপনি বললেন যে তাদের 4,000 ট্যাঙ্ক আর এদিকে পাকিস্তানের 2,000 ট্যাঙ্ক, আমি জাস্ট একটা ছোট জিনিসটাই বলছি। তো সেই ক্ষেত্রে ফোর্স রেশিও এখানে চলে আসতেছে 2:1, অর্থাৎ ইন্ডিয়া 2 অ্যান্ড পাকিস্তান 1। এখন আমরা আসি যে লেট আস থিংক অ্যাবাউট দি ফোর্স এমপ্লয়মেন্ট। তো আমরা যদি জানি যে তুলনামূলকভাবে পাকিস্তান এবং ইন্ডিয়ার সাইজটা হচ্ছে 16:1, অর্থাৎ ইন্ডিয়ার সাইজ থেকে পাকিস্তানের সাইজটা হচ্ছে 16 ভাগের 1 ভাগ। ইন্ডিয়ার লং স্ট্রেচড একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারিতে ইন্ডিয়া হ্যাজ নাইবার লাইক পাকিস্তান,
ইন্ডিয়ার সাথে চায়নার বর্ডার আছে, নেপালের আছে, ভুটানের আছে, বাংলাদেশের আছে, আমাদের মায়ানমারের আছে। তো একটা দেশের জেনারেলি একটা ট্রুপস কি হয়, একটা ট্রুপসকে ডিপ্লয় করা হয় বা প্ল্যান করা হয়, যেটা সেই যে প্ল্যানটা থাকে সেই প্ল্যানটা হচ্ছে যে এনিবডি ক্যান বি দি এনিমি, এনিবডি ক্যান বি দি ফ্রেন্ড, বাট হোয়াট এভার মে বি দি সিচুয়েশন, আমার বন্ধু হোক শত্রু হোক, যে কোনো দিক থেকে আমার জন্য আসতে পারে। আর একটা জিনিস হচ্ছে হিস্ট্রি হ্যাজ প্রুভ, বিভিন্ন জায়গা থেকে ইতিহাস কিন্তু শিক্ষা দিয়েছে যে দেয়ার উইল বি ব্যাটল, দেয়ার উইল বি ফাইট, এটা হবে, এটা যুগে যুগে হয়ে আসছে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ার যদি লং স্ট্রেচড বর্ডার যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ার যদি আমরা টোটাল ফোর্সটাকে যদি ধরি, আমরা এটা, আমি তো আর ইন্ডিয়াতে যাই নাই, বা ইন্ডিয়া হ্যাভ নেভার সিন দি ইন্ডিয়ান আর্মি, আই হ্যাভ সিন ইন্ডিয়ান আর্মি, বাট ইন্ডিয়ান আর্মির টোটাল সাইজটা তো আমি চোখে দেখি নাই। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে দেখেন ইন্ডিয়ার ফোর্স এমপ্লয়মেন্টটা কোথায় হচ্ছে, পাকিস্তান বর্ডারে হচ্ছে, চায়না বর্ডারে হচ্ছে, এবং বাংলাদেশ হচ্ছে, সেভেন সিস্টার্স এর মধ্যে আছে যেখানে ইনসার্জেন্সি অপারেশন চলছে, এন্ড লিমিটেড হয়তো নেপাল এবং ভুটানের সাইডে হয়তো সামান্য কিছু, যত সামান্য। তাহলে ইন্ডিয়ান যদি 13 লাখ যদি ফোর্স ধরি আমরা, তাহলে 13 লাখ ফোর্সকে আপনি যদি এখানে ইকুয়ালি ভাগও যদি করে দেন, তাহলে পাকিস্তানের জন্য ইন্ডিয়ার সর্বোচ্চ থাকে 4 থেকে 5 লাখ। অন দি কন্ট্রারি আমরা পাকিস্তানের সাইডে যাই, পাকিস্তানে যদি মনে করেন যে আমরা যেটুকু জানি যে পাকিস্তান হ্যাজ গট 7 লাখ আর্মি, আমি শুধু আর্মিটা দিয়ে তুলনা করবো, পরে ইয়ারে যাবো। তো পাকিস্তানের যদি আমরা দেখি যে পাকিস্তানের 7 লাখ যদি আর্মি ধরি, পাকিস্তান হ্যাজ গট বর্ডার উইথ চায়না, সো ইটস এ ফ্রেন্ডলি সিচুয়েশন এন্ড দে হ্যাভ গট ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং। তো সেই ক্ষেত্রে কোনোভাবেই ওইদিকে মনে করেন ওইভাবে দরকার পড়ছে না। কিছু ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন যে আছে আর্মির যে কম্পোনেন্ট গুলো, সেটা ওখানে আছে। পাকিস্তানের এই সাইডে সাগর, করাচি সাইড, এই সাইডে লং স্ট্রেচ বর্ডার উইথ আপনার ইন্ডিয়া, অ্যান্ড ওই সাইডে হচ্ছে আফগানিস্তান। তো সেই ক্ষেত্রে আফগানিস্তানের সাথে পাকিস্তানের যে ডেভেলপমেন্টটা, সেটা আমি পাকিস্তানে থাকা অবস্থায় আমি তো পাকিস্তানের চেষ্টা করছি ঘুরে বেড়ানোর, এবং যেহেতু আমার সামরিক ট্রেনিং ছিল ওইখানে, সেটার পার্ট হিসেবে ঘুরে বেড়ানোর হিসেবে পাকিস্তান আফগানিস্তান বর্ডারে বেসিক্যালি তারা হচ্ছে তখন আমেরিকান ব্যাক ছিল, তো আমেরিকান ব্যাক থাকার কারণে তাদের ডেভেলপমেন্টটা ওইদিকে লিমিটেড ছিল। এখন আসি আমরা ইন্ডিয়ান বর্ডার, স্টার্ট ফ্রম করাচি, করাচি থেকে একেবারে কাশ্মীর পর্যন্ত। তো এখানে যদি পাকিস্তান তার 7 লাখ সৈনিকের ভিতরে পাকিস্তান যদি এখানে 4 লাখ যদি ডিপ্লয় করে, তাহলে দেখা যাচ্ছে যে অলমোস্ট দেখা যায় ইকুয়াল রেশিও। সো আমরা ফার্স্টে চলে গেলাম ল্যান্ড ফোর্সের ইকুয়াল রেশিওতে। তো ল্যান্ড ফোর্সের ইকুয়াল রেশিওতে যদি যায়, তাহলে ল্যান্ড ফোর্সের ইকুয়াল রেশিওর ভিতরে অটোমেটিক্যালি কম্পোনেন্টস গুলো আসবে। কম্পোনেন্ট কি? কম্পোনেন্ট মনে করেন ট্যাঙ্ক ধরা যায়, আর্টিলারি ধরা যায়, ইনফ্যান্ট্রি ধরা যায়, মেকানাইজ ইনফ্যান্ট্রি ধরা যায়, সেলফ প্রোপাইলড আর্টিলারি ধরা যায়। তো সেই হিসেবে ধরতে গেলে এটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, বিকজ ফোর্স ইজ অলওয়েজ স্ট্রাকচার্ড। সেনাবাহিনী সবসময় স্ট্রাকচার হতে আছে। সো সেখানে যেখানে একটা আর্টিলারি রেজিমেন্ট যাবে, সেখানে ডেফিনেটলি 3টা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন যাবে, এভাবে। সো সেই হিসেবে যে মানুষ যেটা বলে বেড়ায় যে পাকিস্তান এবং ইন্ডিয়া, পাকিস্তান যদি ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়া যদি পাকিস্তানের উপরে চড়াও হয়, তাহলে পাকিস্তানের কোনো জায়গা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। আই এম নট প্রো পাকিস্তান, and also I am pro India, and it's my pride that I am pro India. তো বাট আই গট ট্রেনিং ইন পাকিস্তান আর্মি, দ্যাটস ওয়াই আমি পাকিস্তান আর্মির যে যতটুকু জানি সেটার আলোকে বলার চেষ্টা করবো আমার ক্ষুদ্র নলেজ দিয়ে। ফোর্স রেশিওটা যদি আমরা চলে এলাম, ফোর্স রেশিওর পরে আমরা আসি আমরা তাদের সি সাইডটাতে আমরা যাচ্ছি না, বিকজ দেয়ার ওয়াজ নো ডেভেলপমেন্ট ইন দি সি ব্যাটল। শুধুমাত্র টার্কির কিছু নেভাল কম্পোনেন্ট এখানে আসছিল, ইন্ডিয়া এদিক দিয়ে কোনো ভেঞ্চার করে নাই, সো দ্যাট সাইড ইজ আলাদা। এখানে এয়ারের দিক দিয়ে যদি আসি, তাহলে এয়ারের দিক থেকে দেখা যায় যে অপারেশন সিন্ধু, এই অপারেশন সিন্ধু ইজ এ ভেরি ফানি নেম। হাওয়েভার মিলিটারি অপারেশন এই ধরনের নাম আসলে আমার জীবনে শুনি নাই। মিলিটারি অপারেশনের নামগুলো একটা মিলিটারি টাইপের হয়, সামথিং লাইক একটা গার্লিশ নাম হয়ে গেছে। হাওয়েভার এখানে আপনার এয়ারফোর্সে, ইন্ডিয়ান এয়ারফোর্স আমার জানা মতো তাদের ছিল মনে হয় 75, আর পাকিস্তানের এমপ্লয় করা হয়েছিল মনে হয় 60। ইন্ডিয়ান এখানে রাফাল জেট ছিল, ইন্ডিয়ান এখানে মিগ 29 ছিল, এবং এখানে ইন্ডিয়ান এয়ারক্রাফট সুখোই ছিল। তো সেই ক্ষেত্রে আপনি যদি দেখেন, একটা হচ্ছে এক্সেন্ট্রিক, একটা হচ্ছে ডিসেন্ট্রিক। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সের 3টা এয়ারক্রাফটের ভিতরে সুখোই, তার মানে এক ধরনের নাম, সুখোয়ের স্টাইল, সুখোয়ের কম্ব্যাট ক্যাপাবিলিটিস, সুখোয়ের মুভমেন্ট, ম্যানুভার, তার ইন্ডুরেন্স, এটা এক ধরনের। মিগ 29 এর চেক করে বোথ আর ফ্রম রাশিয়ান নেভি। এখন আপনার আসলে রাফাল, সো রাফাল ইজ ডিফারেন্ট। সো দুটাকে যদি আমি ধরি যে দুইটা হচ্ছে দুই রকমের তাদের ভিতরকার কমিউনিকেশন, 2 রকমের রাডার সিস্টেম, 2 রকমের তাদের হচ্ছে এয়ার টু গ্রাউন্ডের কমিউনিকেশন, 2 রকমের আর্মামেন্ট, এটা। সো এটা দিস এ হেটেরোজেনিয়াস ফোর্স, 2 ধরনের ওয়ার্ড, হোমোলোগাস এন্ড হেটেরোজেনিয়াস। ইটস এ হেটেরোজেনিয়াস ফোর্স, ডিফারেন্ট টাইপের ফোর্সটাকে এখানে এমপ্লয় করা হচ্ছে। দেন কাম টু দি পাকিস্তান। পাকিস্তান বেসিক্যালি চাইনিজ অরিজিন, F-16 ব্যবহার করেছে, বাট F-16 যেহেতু আমেরিকার একটা এখানে আছে, সো সেই হিসাবে আমেরিকান থাকার কারণে ওটাকে বর্ডার সাইডের ধরনের এমপ্লয় করা হয় না। তাইলে আসতেছি আমরা এখন চাইনিজ সিস্টেমে। তো চাইনিজ সিস্টেমে যদি আমরা যাই, তাহলে দেখতে পাচ্ছি যে চাইনিজ সিস্টেম মোটামুটি এক্সেন্ট্রিক, এক ধরনের। তারা এটা একটা হোমোলোগাস একটা ফোর্স ব্যবহার করছে। তাদের কমিউনিকেশন, তাদের আর্মামেন্ট, তাদের মুভমেন্ট, তাদের এন্ডুরেন্স, মোটামুটি সবগুলো এক ধরনের।
আচ্ছা, এখন আমরা আসতেছি যে দিস ব্যাটল ইজ টোটালি ইউনিক। আপনি যদি 200 বছরের যুদ্ধকে যদি আপনি প্রত্যেকটা নাম দিয়ে একটা এক্সেল শিটে যদি বসান, এবং সেখানে কোন দেশ কোনটা বেলিজারেন্ট কারা ছিল কিভাবে হচ্ছে, আপনি একটা একটা করে দেখেন। আপনার ফার্স্ট লেট আস স্টার্ট উইথ 1971, আওয়ার গ্রেট লিবারেশন ওয়ার। মুক্তিযুদ্ধের সময় দ্যাট ওয়াজ এ ফ্রিডম ফাইট ফর দি বাঙালিজ, আমরা, and we have been fighting against the occupant force Pakistan. সো সেখানে কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে যুদ্ধ করছি, ওরা 1200 মাইল দূরে, 12,000 মাইল দূরে ওরা এসে এখানে ওরা আমাদের সাথে যুদ্ধ করছে, and then we have liberated our country. So this is one. এটা ইউনিক, বাট এই যুদ্ধের সাথে এটাকে ইউনিক মিলানো যাবে না। দ্যাটস এ ওয়ার ফর স্ট্রাগল। আমাদের 71 ছিল স্ট্রাগলের যুদ্ধ, বাট এটা দিস ইজ নট ফর স্ট্রাগল, এটা কিন্তু আত্মমর্যাদার যুদ্ধ। এই জিনিসটা একটু মনে রাখতে। জি, সেকেন্ড পয়েন্টে আমরা যাই। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আপনি আরো কিছু যুদ্ধ দেখেন ইতিহাস থেকে, ফেরদৌস ভাই, আমি যদি আপনাকে একটু পয়েন্টেড করি যে ধরেন ভারত পাকিস্তানের সাথে এ পর্যন্ত যুদ্ধ বলি বা এঙ্গেজমেন্ট বলি যতগুলোই হয়েছে, ভারত কিন্তু নির্মম ভাবে পরাজিত হয়েছে বলা চলে, মার খেয়েছে পাকিস্তানের হাতে। আর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ, আমাদের মহান যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের সময় কিন্তু যুদ্ধটা করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা, বাংলাদেশের সৈনিকরা, বাংলাদেশের মানুষ। ভারত আমাদের কিছু লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই ফ্রন্টে মানে ভারত বিজয় দাবি করে। ভারত কিন্তু এখন মুক্তিযুদ্ধের বিজয় তো তাদের বিজয় দাবি করে। তো এই যে প্রতিবারই যে ভারতের মার খাওয়া পাকিস্তানের কাছে, আমরা এর আগে যদি কার্গিল দেখি বা অন্যান্য যেই ঘটনাগুলো ঘটেছে, প্রত্যেকটারই কিন্তু ভারতের পরাজয় নির্মম ভাবে হয়েছে। এবং এবার আসলে ধরেন আমেরিকার হস্তক্ষেপে যদি যুদ্ধ বন্ধ না হইতো, হয়তো আর একদিন পরে ভারত নিজেই সাদা পতাকা তুলে বসে থাকতো যে ভাই মাপ চাই ভাই, আমরা যেমন তার যে ক্ষতি হয়েছে। তো এই যে প্রতিবারে এই যে পাকিস্তানের কাছে মানে এই যে পরাজয় বা পাকিস্তানের কাছে এই যে তাদের যে বিপর্যয়, এটার কারণটা নিয়ে আমি আসবো আপনার কাছে। সুমন ভাই, আপনি যদি একটু এই প্রসঙ্গটা থেকে শুরু করেন, যে আপনি কিভাবে দেখেন যে এই বিপর্যয় বারে বারে ঘুঘু ধান খেয়ে যায় কিন্তু কিছু তো করতে পারতেছে না, কি মনে করেন? ভাই একটু হালকা ভাবে বলি। জি, সেটা হলো কি, আর প্রথমে যদি আসি, এটা অ্যাকচুয়ালি একটা ব্যাটল ছিল গো মাংস যারা খায় তাদের মধ্যে এবং গোমূত্র যারা খায় তাদের মধ্যে। একটা পার্থক্য করে দিছে, অন্যভাবে নেয়ার নাই। যে বাইরে আমি কিন্তু বলে রাখি, ভারত গরু জবাই করা নিষিদ্ধ বিভিন্ন রাষ্ট্রে। ভারত কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গোমাংস রপ্তানিকারক দেশ। গরুগুলা আলটিমেটলি নিজে থেকে মাংস খুলে দেয়, চামড়া খুলে দেয়, তা তো না। তারাই মুসলিমরা যখন গরু জবাই করে তাদেরকে পিটানো হয়। তো এই যে মেন্টালিটি, গোমূত্র মানে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই সাইকোলজি। আরেকটা হচ্ছে কি, ধরেন যুদ্ধ তো যে কেউ ইচ্ছা করলে করতে পারে, যে কোনো পাগল শুরু করতে পারে, কিন্তু অনেক জিনিস ইকোনমিক অবস্থা কি, যেই দেশের 60% লোক, মানে প্রায় 80 কোটির মতন লোক এখনো উন্মুক্ত জায়গায় তাদের মল এবং মূত্র বিসর্জন করে, তারা তাদের ইকোনমি মনে করছে যে সাস্টেইন করার মতন একটা ইকোনমি। তো ইকোনমিক জায়গা থেকে তারা যে মিলিটারি হাইপ তৈরি করছে মিডিয়াকে দিয়ে, সেটা মিলে নাই বাস্তবতার সাথে। তারা যে মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ছবিতে তারাই জিতে সবসময়, সেই বাস্তবতা দেখে নেয়। তাদের অর্থনৈতিক চেহারা আসলে একটা এই ধরনের যুদ্ধ চালানো বা সেটাকে সাস্টেইন করার মতন ছিল না, এবং কখনোই ছিল না অন্য যুদ্ধের ক্ষেত্রেও। দেন তাদের মধ্যে যে জাতিগত বিভক্তি আছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। পাকিস্তানেও আছে, কিন্তু তারা বেলুচিস্তান ছাড়া বাকি সবাই কিন্তু যুদ্ধের জন্য একটা জায়গায় আছে, সরবর করে নাই, চুপচাপ সাপোর্ট দিছে। বাট ভারতেই দেখেন এখন যুদ্ধ এই হেরে যাওয়ার পরে তাদের মধ্যে কি ধরনের মারামারি কাটাকাটি লেগে গেছে, এইটা সামাল দেওয়া ইম্পর্টেন্ট। বাকি দুইটা জিনিস কিন্তু হালকাভাবে বলবো, বাট খুব ইম্পর্টেন্ট, রাইটনেস অফ দ্য কজ। আমরা যে যুদ্ধটা করতেছি, সেটা যে কারণ বলে যুদ্ধটা করতেছি, যে পেহেলগামে হামলা হয়েছে, 26 জন মারা গেছে, সেই জিনিসটা কি ভারতের লোকজন বিশ্বাস করতো? তারা তো জানে যে মোদির এই ধরনের নাটক করার স্বভাব আছে। হাসিনা আর মোদিরে তো আমি প্রেমিক প্রেমিকা বলবো না, তারা হচ্ছে ভাই যমজ ভাই বোনের মতন, একই ধরনের দুষ্ট চিন্তা মাথায়, একই ধরনের এই নাটক করার অভ্যাস। তো দেশের ভারতের ভিতরে একটা বড় অংশ কিন্তু এই যে এই যুদ্ধ যে করব, সেটা ন্যায্যতা বা সঠিকতা তারা মেনে নিতে পারে নাই। আপনি কি বাইরের পৃথিবীকে বোঝাতে পারছেন যে এই যুদ্ধ একটা ন্যায্য যুদ্ধ, জাস্ট কজ আছে এর মধ্যে? আপনি ধরে নেন আমরা বললাম যে এটা মোদির নাটক না, তাহলে নেক্সট কি আসে? নেক্সট একটা সন্ত্রাসী গোষ্ঠী এই ধরনের জিনিস করছে। আপনি তো সন্ত্রাসী গোষ্ঠী যেটা ভারত অধিকৃত কাশ্মীর, সেখানে প্রথমে খুঁজেন, একটা তদন্ত করে বাইর করেন, যেটা তাদের মিলিটারি কমান্ড বলছিল কিন্তু বারবার, যে আগে আমরা একটা তদন্ত করে বের করি যে অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। তা না করে আপনি কাকে অ্যাটাক করলেন? পাকিস্তানের সাধারণ জনগণকে, পাকিস্তানের সামরিক বাহিনীকে, আরেকটা দেশকে অ্যাটাক করলেন। কি প্রমাণ ছিল আপনার কাছে যে পাকিস্তানি হামলার পিছনে ছিল? তো নিজের দেশে বুঝাতে পারেন নাই। বিশ্ব একটা যুদ্ধ করতে গেলে আমি একা একা আছে যুদ্ধ করব, আমি 7 সিস্টার দখল করব, এগুলো মুখে বলা যায়। বিশ্বকে আপনাকে প্রথমে বুঝাইতে হবে
যে আমি যে যুদ্ধে জড়াইছি সেটা কিন্তু একটা ন্যায়সঙ্গত যুদ্ধ। সেই জায়গায় তারা ভারতকে নিজেকে বুঝাতে পারে নাই, প্লাস তাদের যে মিত্রগুলা ইভেন রাশিয়াকে বুঝাতে পারে নাই। আমেরিকা ইউরোপের কথা তো দূর, আমি পরে আনলাম। যারাই যুদ্ধে একটা দেখেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কারণেই মোদির ধুতি খুলে ফেলছে 2বার। আমি তো শুনি এখন নাকি মোদির ধুতিটা খুব টাইট করে পড়ে, কখন আবার ট্রাম্প খুলে দেয় সবার সামনে। তো এই জায়গাতে আপনি ফেল করছেন চূড়ান্ত ভাবে। এটা আমি শুধুমাত্র বলবো না যে পররাষ্ট্রনীতির ব্যর্থতা, এটা সেই দেশের যারা ক্ষমতায় আছে তাদের ক্ষমতায় টিকে থাকবার জন্য, নির্বাচনের একটা ভোট কালেক্ট করবার জন্য তারা যে নাটকটা করতে গেছে, যেটা খুব খুব একটা মানে ভয়ঙ্কর জিনিস। মানে এটা হচ্ছে আসলে হাসিনার যে নির্বাচনের আগে জঙ্গি নাটকের মতো আর কি, একটা সাজাইলো আর কি। আমি যদি ফেরদৌস যেই মানে স্ট্র্যাটেজিক লেভেলে যেগুলো বললো বা মিলিটারি জিনিসে, আমি তো এটা রাজনৈতিক প্রেক্ষাপট বললাম, মিলিটারি জায়গায় একটু বলি কি, এই যুদ্ধ অ্যাকচুয়ালি হচ্ছে একটা অবসোলেট বা পুরনো ঘুণে ধরা ডক্ট্রিন বা যুদ্ধের যেই আদর্শ আছে তার বিপরীতে পাকিস্তানের হচ্ছে ইভলভিং, যে প্রতিনিয়ত যারা যে ডক্ট্রিনকে আপডেট করতেছে সেটার একটা পরীক্ষা হয়ে গেছে। কিন্তু ভারত তার ঘুণে ধরা সামরিক আদর্শ নিয়ে যুদ্ধ করতে গেছে। আবার আপনি যদি দেখেন যে মেজর ফেরদৌস বললেন যে তারা কি ধরনের আর্মামেন্ট, এয়ারক্রাফট, এটা তো বেসিক্যালি এয়ার ব্যাটলস ছিল, সেখানে তারা যেটা ব্যবহার করছে তার বিপরীতে পাকিস্তান কিন্তু একটা হোমোজিনিয়াস প্ল্যাটফর্ম, এটাকে বলা হয় দ্য ব্যাটল অফ প্ল্যাটফর্ম, যেখানে তাদের প্রতিটা, যেটা J-10 বলেন বা যেটা বলেন, সেটা কিন্তু একটা প্ল্যাটফর্ম সিস্টেমের মধ্যে ছিল, যেটা মানে যখনই আপনি দেখতে পাইতেছেন যে শত্রুর বিমান আসতেছে, আপনাকে আলাদাভাবে কিছু করতে হবে না, রেডার ডিটেক্ট করতেছে, সাথে সাথে মানে বিমানবাহী যে ক্ষেপণাস্ত্র আমরা বলি সেগুলো J-10C তে ইকুইপড, সে সাথে সাথে সেই টার্গেটে চলে গেছে। ইন্ডিয়ান কোনো রেডারও দেখতে পারে নাই পাকিস্তান তো ব্যাটল করছে, ইন্ডিয়াতেও প্রথমবারে আসছিল সীমানার কাছে, তারপরে তো 300 কিলোমিটার দূর থেকে তারা তাদের যুদ্ধ চালাইছে, ভর চোটে কেউ আসে নাই। কারণ কি, পাকিস্তানের ইন্টিগ্রেটেড যে প্ল্যাটফর্ম, সেখানে তারা একই সাথে তথ্য পাইছে, রেডারে ধরা পড়ছে, একই সাথে টার্গেট এঙ্গেজ করছে, এবং সেই এঙ্গেজ টার্গেটে পাকিস্তানের বোমারু বিমান বা যুদ্ধ বিমান সেখান থেকে ফায়ার করে স্পটে 100% কিল করা হয়েছে তাদের যুদ্ধ বিমান। এবং তাদের এই যে জিনিসটা আছে সেটাকে পাকিস্তান C4ISR বলে, কমান্ড কন্ট্রোল কমিউনিকেশন ইন্টেলিজেন্স, এই সমস্ত কম্বাইন করছে, একটা জায়গায় নিয়ে আসছে, যেটা ভারতের ব্যর্থতা। আর লাস্ট যেটা বলবো সেই জিনিসটা হচ্ছে সারপ্রাইজ অ্যাচিভ করছে। মানে কি, ভারত মনে করছে আমরা ভোর রাতে 4টার সময় যাব, পাকিস্তানের বেস গুলা, ওদের রেয়ার বেস সবকিছু ধ্বংস করে দিয়ে আসবো। বাট যখনই পাকিস্তান সীমান্তের কাছে আসছে, ভূত দেখার মতন অবস্থা হয়েছে, তাদের রেডারে চোখে পড়ে না কিছুতে, হঠাৎ করে তারা দেখছে তাদের সিস্টেম, তাদের এয়ারক্রাফট সমস্ত কিছু পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বা মিসাইলের লক্ষ্যবস্তুতে সেট হয়ে গেছে। এখন আর এখান থেকে বাইরে হওয়ার উপায় নাই, কারণ সেটাও সাথে সাথে হয়েছে কি, তাদের যত কমিউনিকেশন সিস্টেম ভারতের সব পাকিস্তান লক করে দিছে। মানে তারা যে সেখান থেকে সরবে, বাইরে হবে, সেটার উপায় ছিল না। এই যে আধুনিক যুগের এই মিলিটারি ডক্ট্রিন প্ল্যাটফর্ম বেসড, আমার মনে হয় এটাই ডিসাইসিভ ফ্যাক্টর। মেজর ফেরদৌস সাথে সেটার সাথে জি। আর আমি একটা বিষয় একটু যোগ করে ফেরদৌস ভাইয়ের কাছে যাচ্ছি, সেটি হচ্ছে যে ধরেন আমরা ইন্ডিয়ান সিনেমায় দেখি না যে সাহস, মানে নায়কের সাহস, পাকিস্তানকে চুরমার করে দিয়ে ওইখান থেকে বন্দি নিয়ে আসছে, পাকিস্তানে ঢুকে তারা অনেক কিছু উল্টায় ফেলছে। কিন্তু প্র্যাকটিক্যাল যুদ্ধে ধরেন আসলে দেখেন যে পৃথিবীতে কোন নিরাপত্তার বেষ্টনী কাজ করে না যদি একজন ডিসিশন নেয় যে আমি মরবো এবং তারে মারবো। এই ডিসিশন যদি কেউ নেয়, মানে আত্মঘাতী হামলা, মানে আমি নিজে মরে যাবো কিন্তু তারে আমি মারবো, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ কৌশল আর কি। আমার মনে হয় যে পাকিস্তানের ক্ষেত্রে এই বিষয়টা অনেক বেশি মাত্রা ইফেক্টিভ দেশপ্রেমের জায়গাটা থেকে, যেটা ইন্ডিয়ানদের যেটা হচ্ছে আপনার সিনেমার মধ্যে সীমাবদ্ধ আর কি, বীরত্ব গাথা। পাকিস্তানে কিন্তু এরকম বীরত্ব গাথা সিনেমা আমি দেখছি বলে মনে পড়ে না। তো আর এই যুদ্ধে কিন্তু আরেকটা সর্বনাশ করেছে ফেরদৌস ভাই, ফ্রান্সের রাফায়েলটাকে শেষ করে দিছে আর কি। এদের রাফেলের তো বাণিজ্য শেষ হয়ে গেছে। এখানে আমি কনক ভাই যেটা আমি বলছিলাম যে পাকিস্তানের যে সুপ্রিমেসি এত অল্প মানে শক্তি নিয়েও, আপনি যেটি বলতে চাচ্ছিলেন যে ইন্ডিয়ান ফোর্স আসলে ডিপ্লয়েড বিভিন্ন কর্নারে, বিভিন্ন জায়গায়, তো তারা চাইলেও তাদের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারে না। তো সেই জায়গাটা তারপরেও যে সক্ষমতা ছিল সেটিও পাকিস্তানের চেয়ে বেশি। তো এটা আমরা আলোচনা করে আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যাবো, আপনার কাছ থেকে শুনি। আমি এখানে জাস্ট মেজর সুমনের সাথে একটু অ্যাড করি। আমি যখন পাকিস্তানে ট্রেনিং করি তখন পাকিস্তানে ওদের একটা ডক্ট্রিন আমি দেখলাম, যেটা ওদের হচ্ছে 25% সেফগার্ড ট্রুপস। মিনিংটা হচ্ছে যে বর্ডারের ওই পাশে যখনই কোনো এই ধরনের টেরোরিজম বা এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটি ইন্ডিয়া শো করবে, তখনই ওরা ওদের ফোর্স এখানে মোবিলাইজ করবে। ও কিভাবে? 25%। এটাকে ওরা বলে 25% সেফগার্ড ট্রুপস। এটা যে কোনো জিওসি অর্থাৎ যে কোনো মেজর জেনারেল, কোর কমান্ডার, লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান তো পারবেই। সেই হিসাবে
পাকিস্তানের যে একটা স্পেশাল একটা ডক্ট্রিন, যেটা আমি অন্য অনেকগুলো আর্মি মোটামুটি পড়ালেখা যতটুকু করছি, যে অন্য কোনো আর্মিতে এই জিনিসটা নাই। দিস ইজ ওয়ান। অ্যানাদার ওয়ান হচ্ছে, ওখানে যখন আমাদের একটা আলোচনা হচ্ছিল তখন হোটেল তাজের ঘটনাটা আসে 2008 নভেম্বরে, লস্কর ই তৈয়বার নাম দিয়ে, যেটা ইন্ডিয়ার একটা হোটেলে বোম্বেতে অ্যাটাক করা হয়, টেররিস্ট। এটার পরেই কিন্তু একটা এসকালেশন শুরু হয় জেনারেল পারভেজ মুশারফের সময়, যেটাতে হচ্ছে কার্গিল যুদ্ধ, যেটা নামে পরিচিত। And that was also আমি এখানে আম্পায়ার না যে আমি বলবো যে ইন্ডিয়া ডিফিটেড, পাকিস্তান নট লাইক দ্যাট, বাট সেখানে ইন্ডিয়া একটা সিভিয়ার একটা টিচিং সেখানে পায়। দেন পাকিস্তান, যদি আমি পাকিস্তানের পক্ষে বলবো না, বাট একটা কথা একটু রিয়েলাইজ করি, পাকিস্তান 24 বছর আমাদের দখলদার আর্মি ছিল। তখনও কি শিলিগুড়ি করিডোর ছিল না? তখন তো পাকিস্তান এবং ইন্ডিয়া দুটো দেশ ছিল। পূর্ব পাকিস্তান এখানে, পূর্ব পাকিস্তানের মাথার উপরে শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা বলি এখন কমনলি এখন আসতেছে চিকেন নেক। বাট বাংলাদেশ আর্মিতে এটা কিন্তু আমি আমার বাংলাদেশ আর্মিতে জন্মের সময় থেকে এটা পড়ে আসতেছি, দেয়ার ইজ এ চিকেন নেক, এবং এই চিকেন নেক ইজ ভেরি ভেরি সেন্সিটিভ ফর ইন্ডিয়া এন্ড ভেরি ভেরি স্ট্র্যাটেজিক টার্গেট, বা আমাদের জন্য খুব বড় একটা অ্যাডভান্টেজ। এখন আসি, পাকিস্তান 24 বছর থাকলে, পাকিস্তান যদি ওই সব জায়গায় যায়, যদি ওই চিকন বুদ্ধি যদি খাটাতো, তাহলে পাকিস্তান কিন্তু 24 বছরের ভিতরে 24 বার হলো শিলিগুড়ি করিডোর একটা ঝামেলা করতো, শিলিগুড়ি করিডোর কেটে দিত। তখন তো ইন্ডিয়া এতটা ডেভেলপমেন্ট। সো পাকিস্তান কিন্তু ওদের দেশে এই যে টেরোরিজম, পেহেলগাম ওরা যে বলে, এই পেহেলগামে যে আপনার পাকিস্তান যেটা করছে, এটা আমার সরল আন্ডারস্ট্যান্ডিং এ এটা পাকিস্তান কর্তৃক না, এটা ইন্ডিয়ায় করাইছে, এবং ইন্ডিয়ার বিভিন্ন মিডিয়াতে এটা আসছে। দিস ইজ ওয়ান। অ্যানাদার ওয়ান হচ্ছে, আমরা যদি যুদ্ধটার ব্যাপারে যাই, জাস্ট ছোট করে যুদ্ধটা যদি আমরা বুঝে ইয়ে করি, আপনি দেখেন যে চায়না এবং পাকিস্তানের ভিতরে খুব সুন্দর একটা টাই আছে। এই টাইটা থাকার কারণে কি হয়েছে, যে টোটাল স্যাটেলাইট সিস্টেম যেটা জে-10 এর সাথে, এবং অ্যাওয়াক্স এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং সিস্টেম অ্যাওয়াক্স, যেটা একটা প্লেনের উপরে একটা রাডার ক্যারি করা হয়, মুভিং রাডার, এটার সাথে এত সুন্দরভাবে নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা তৈরি করা, যে যখন ইন্ডিয়ান বিভিন্ন এয়ারবেস থেকে যখন ওদের এয়ারক্রাফট গুলো ফ্লাই করছে উইথ এ ভিউ, যে উদ্দেশ্যটা ছিল যে পাকিস্তান বর্ডার বরাবর যে সমস্ত টেররিস্ট ক্যাম্প গুলো আছে সেখানে তারা অ্যাটাক করে পাকিস্তানকে একটা শিক্ষা দিবে। তো তারা যখন ফ্লাই করে গেছে, সাথে সাথে সেটা স্যাটেলাইট ডিটেক্ট করছে। স্যাটেলাইট ডিটেক্ট করার পরে সেটা দ্যাট ওয়াজ ইন্টিমেটেড টু পাকিস্তান। পাকিস্তানের সাথে সাথে সেটাকে বলা হয় স্ক্র্যাম্বল। স্ক্র্যাম্বল বলা হয় এয়ারফোর্সের ভাষায়, যে এয়ারফোর্সকে যে কোনো পাইলটকে 2.5 মিনিট সময় দেওয়া হয়। 2.5 মিনিটের মধ্যে হি হ্যাজ টু রেডি অ্যান্ড তার এয়ারক্রাফটকে সে এয়ারবর্ন করতে হবে, মানে আকাশে নিতে হবে। সো পাকিস্তানের 2 মিনিটের ভিতরে পাকিস্তানের যতগুলা এয়ারক্রাফট ছিল সবগুলা তখন এয়ারবর্ন হয়ে যায়। কিন্তু পাকিস্তান তো জানে, আগের খাসলো জানে ইন্ডিয়া, আমি লোকাল ল্যাঙ্গুয়েজে বললাম, যে ইন্ডিয়া নিজের দেশের ভিতরে একটা গ্রুপ পাকাবে, গ্রুপ পাকানোর পরে প্লেনটা দেবে পাকিস্তানের উপরে, পাকিস্তান আবার সেটার উপরে ভিত্তি করে পাকিস্তানকে আবার একটু মারধর করবে, এই ধরনের একটা ব্যবস্থা। সো ইন্ডিয়ান এয়ারক্রাফট এবং পাকিস্তানি এয়ারক্রাফট সবগুলাই তখন আকাশে। আকাশে যখন হয়ে যায়, তখন হচ্ছে কি ওদের যে জ্যামিং সিস্টেমটা ইসিএম এবং ইসিসিএম, ইলেকট্রিক কাউন্টার মেজার, এখন যেটা হলো যে ওরা এমন ভাবে ওদের জ্যাম করে দেয়। আগেই বলছি যে ইন্ডিয়ার 2 ধরনের এয়ারক্রাফট, সো 2 ধরনের এয়ারক্রাফট ডেফিনেটলি 2 ধরনের চ্যানেলে কাজ করতেছে। সো 2 ধরনের চ্যানেলে 2টা এয়ারক্রাফট কাজ করতেছে, জাস্ট একটা সহজ চোখে দেখেন। এবং তাদের ভিতরে ইন্টারঅপারেবিলিটি নাই, তাদের ভিতরে কমিউনিকেশন করতে গেলে 2 রকমের রাডার সিস্টেম লাগবে, তাদের ভিতরে কমিউনিকেশন করতে গেলে 2 রকমের আপনার সেন্সরটা কাজ করতে হবে। সেই ক্ষেত্রে ওটাকে যখন জ্যাম করে দেয়, জ্যাম করে দেওয়ার সাথে সাথে জাস্ট আকাশে একটা সাদা পাখির মতন, ইটস এ হোয়াইট বার্ড ইন দ্য স্কাই, যেটা পাকিস্তান পাইলটের জন্য ইট ওয়াজ নট এ ডিফিকাল্ট টাস্ক টু শুট দি ইন্ডিয়ান এয়ারক্রাফটকে শুট করাটা। দিস ইজ হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে ব্যাটলের সারপ্রাইজটা অ্যাবসলিউটলি পাকিস্তানিদের হাতে ছিল। এবং এই সাকসেসটার পিছনে, সাকসেস আমি বলবো না, আমি আগে বলছি যে আমি এখানে আম্পায়ার না, বাট যে সারপ্রাইজটা তারা অ্যাচিভ করছে, সেই সারপ্রাইজটার অ্যাবসলিউটলি কারণটা ছিল হচ্ছে গিয়ে তারা তাদের কমিউনিকেশন সিস্টেমটাকে তারা জ্যাম করে দিতে পারছে, যার কারণে ইন্ডিয়ান সবগুলো এয়ারক্রাফট ব্লাইন্ড হয়ে গিয়েছে। জি ভাই। জি, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পাশাপাশি ধরেন আমি বলবো যে আমি বারবার বলার চেষ্টা করছি যে ইন্ডিয়ার চেয়ে পাকিস্তানের, আমি যতটুকু ফুটেজ দেখলাম বা বিভিন্ন অ্যানালাইসিস পড়লাম, তাতে দেখলাম যে পাকিস্তানের এয়ারবর্ন যারা ছিলেন, সেই সৈনিক বা অফিসার বা উইং কমান্ডার যারা পাইলট, তাদের যে সাহসিকতা বা তারা যেভাবে জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ধরেন পাকিস্তান ইকোনমিক্যালি এতটা পর্যদস্ত, বা তাদের মধ্যে যে রাজনৈতিক যেসব অস্থিরতা, কিন্তু দেখেন দেশের প্রশ্নে এসে এই জায়গাটায় এসে কিন্তু সবাই এক, এবং এই জায়গাটা কিন্তু সবাই ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে। তো কনক ভাই যদি একটু এলাও করেন, এখানে কিন্তু পাকিস্তান এয়ারফোর্সের পাইলটদের ভালো থাকার পিছনে কিন্তু, বা ভালো হওয়ার পিছনে কিন্তু আমাদের বাঙালিদের কৃত্য। 2টা ইনসিডেন্ট, একটা হচ্ছে 2জন পাইলট, একজন ছিলেন এম আলম, উনি গ্রুপ ক্যাপ্টেন হিসেবে রিটায়ার করেন, উনি একজন বাঙালি। আরেকজন ছিলেন সাইফুল আজম। সাইফুল আজম স্যার, উনি ছিলেন হচ্ছে লিভিং ইগল। লিভিং ইগল বলতে উনি বেঁচে থাকা ইগল, মানে ততদিন পর্যন্ত উনি বেঁচে ছিলেন, এই জন্য ওনার নাম ছিল লিভিং ইগল। আর এম আলম, উনি বাংলাদেশে যখন উনি 71 এর পরে ফিরে আসেন, তো এর আগে ওনার বাবা সম্ভবত সরকারি কোনো একটা কাজ করতেন, ওনার বাবাকে একটা প্লট দেওয়া হয়েছিল।
জি। তো এই প্লটটা দেওয়ার পরে যখন 71 এর পরে শেখ মুজিব এবং তার টাইরান শাসন যখন আসে, তখন তার প্লটটা দখল করে নেওয়া হয়। তারপর উনি মনে দুঃখে আবার পাকিস্তান ফেরত যান, যে আবার পাকিস্তান এয়ারফোর্সে চাকরি করেন এবং ওখানে উনি রিটায়ার করেন। এটা নিয়ে লেফটেন্যান্ট রুস্ট, যিনি অনেক লেখা অনেক গবেষণা করেছেন, যেটা ওনার একটা ভালো লেখাও আছে। তো লাহোরে আমি যেটা দেখছি, লাহোরের যে এয়ারবেস, যেটা সম্ভবত সার্গোদা, নামটা মনে আসতেছে না, সার্গোদার এয়ারবেস এর ঢোকার গেটেই আপনার ওনার যে এয়ারক্রাফটটা রাখা, যেভাবে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় এয়ারক্রাফট ডিসপ্লে করে রাখা হয়, এবং ওখানে লেখা আছে ফর হুম উই স্টিল স্ট্যান্ড ইন পাকিস্তান। অর্থাৎ 1965 এর ওয়ারে এই পাইলটটা অভাবনীয়, উনি এক শটে, মানে এক ফ্লাইং এ, এক শটিতে উনি 5টা ইন্ডিয়ান এয়ারক্রাফটকে উনি ডিস্ট্রয় করেছিলেন। এন্ড দেন এই বোথ পাইলট, ওনারা 67, 69 এন্ড 73 তে ওনারা মিশরের হয়ে এবং সিরিয়ার হয়ে ওনারা হচ্ছে ইসরায়েলের সাথে ওনারা যুদ্ধ করছেন। সো দিস ইজ এ কন্ট্রিবিউশন, বাট বিকজ একটা ভালো পাইলটকে দেখে কিন্তু একটা ভালো পাইলট তৈরি হয়, একটা সিস্টেমের মাধ্যমে একটা সিস্টেম তৈরি হয়, অনুসরণ করে করে মানে বড় জিনিস তৈরি হয়। সো পাকিস্তান এয়ারফোর্সের ভিতরে এটাও একটা ওয়ান অফ দি এবং আমি মনে করি দিস ইজ দি ক্রেডিট অফ উই বাংলাদেশিস। যে আমরা তো আসলে সাইফুল আজম সাহেবকে আসলে সম্মান দিতে পারি নাই। সাইফুল আজম সাহেবকে ধরেন যদি আমরা তখনও যদি কাজে লাগাতাম আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে, আমাদের পাইলটদেরকে, আমাদের এয়ারফোর্সের উন্নয়নের জন্য, আমার মনে হয় যে আমরা তো আসলে কি বলবো, যাই হোক এই প্রসঙ্গে আরেকদিন আমরা কথা বলবো। তো এখন যেটা দেখছি যে পাকিস্তানের কাছে মার খাওয়ার পরে ভারত ধরেন এটাকে হয়তো রিকভার করার চেষ্টা করছে নানাভাবে, এবং আমরা দেখছি যে ভারতের বিভিন্ন চ্যানেল, ইউটিউব বা বিভিন্ন জায়গায়, আপনারা জানেন যে ভারতে আমাদের চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব, আমার চ্যানেল সহ বেশ কিছু চ্যানেল, বাংলাদেশের টেলিভিশন, যে আমি পিনাকিদা ইলিয়াস এবং আরো বেশ কয়েকজন আছেন যাদেরটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আনফর্চুনেটলি ভারতের টেলিভিশন চ্যানেল বা ইউটিউব এখনো বাংলাদেশে চলছে। আমি জানি না কোন প্রীতি কার কাজ করছে এখানে। তো একটি ভিডিও আমি দেখাতে চাই, যেটি আমি আপনাকে পাঠিয়েছিলাম মেজর ফেরদৌস, দর্শকদেরকে একটু দেখাই যে ভারত এখন কিভাবে বাংলাদেশকে নিয়ে মস্তামস্তি করছে, একটু দেখা দরকার। इंडियन आर्मी है, यहाँ पे इंडियन आर्मी है, कहानी खत्म। एक तरफ से थोड़ा ना जा रही है, यहाँ पे इंडियन आर्मी है, समझ गए आप बोलो यहाँ पे आएंगे, यहाँ पे आएगी, यहाँ पे आएगी, कहानी खत्म। और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों, आई एम बीइंग वेरी ऑनेस्ट, मैं मजाक नहीं उड़ा रहा, जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी, जुकाम हो रखा होगा। তো এই সুমন ভাই, আমি যদি আপনার কাছে আসি, ফেরদৌস ভাই, আপনার ক্যামেরা বোধহয় বন্ধ পাচ্ছি আমি। জি ভাই। তো এই যে ভিডিওটা, মানে তারা ধরেন বলতে চাচ্ছে যে তারা যদি এই পাশে ইন্ডিয়ান আর্মি, ওই পাশে ইন্ডিয়ান আর্মি, তারা যদি যে কোনো মুহূর্তে তারা বাংলাদেশকে একটা অংশ তারা বিচ্ছিন্ন করে নিতে পারে। এবং আরো কিছু অংশ ছিল যে ইস্টার্ন কমান্ড, যারা ওই সময় পাকিস্তান বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের সময় ইস্টার্ন কমান্ড বাংলাদেশকে কিভাবে পৃথক করেছিল পাকিস্তানের কাছ থেকে, এবং তারা ডক্টর ইউনূস সম্পর্কেও নেতিবাচক নানা কথা বলছেন। তো এই সম্বন্ধে আপনার কাছে একটু শুনি, এই যে ধরেন এই যে বাগাড়ম্বর, এটা আপনি কতটুকু বিশ্বাস করেন, বা পাকিস্তান বা ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ লাগবে কিনা, লাগলে কি মনে করেন, আপনার ব্যাখ্যাটা একটু শুনে আগে। প্রথমত আমরা কিন্তু আসলে কোনো সম্ভাবনাকে উড়াই দেই না, সেটা হচ্ছে একটা ওয়াইজ ম্যান বা একটা সজাগ সচেতন জাতির কাজ, তাদের সেনাবাহিনীর কাজ, যে কোনো ধরনের সম্ভাবনাকে মাথায় রাখতে হয়, প্রায়োরিটি দেওয়া হয়। এখন এই লোক যে, সে কিন্তু একজন রিটায়ার্ড মেজর ভারতের সেনাবাহিনী। তো আপনি এর কথা শুনে, এর পাগলামি শুনে বুঝতে পারেন যে ভারতীয় সেনাবাহিনীর ট্রেনিং, তাদের মানসিক চিন্তার ক্ষমতা কতটা নিচে। আপনি মেজর ফেরদৌসের কথা শুনলেন, আর তার বিপরীতে এই রিটায়ার্ড মেজরের কথা শুনলেন। তো সে কিন্তু আসলে ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা মনের ভাবের কথা বলতেছে, কিন্তু এটা ইগনোর করা যাবে না। এবং সে যেই লাইনটাতে বলছে সামরিকভাবে সেটা সম্ভব, যদি ভারত চায় সেটা তারা চেষ্টা করতে পারে। বাট সমস্যা এখানে আরো কিছু আছে, যেটা আমি প্রথমেই বলছি, যে একটা যুদ্ধ, আপনি ট্যাঙ্ক নিয়ে, বিমান নিয়ে আরেক দেশের বর্ডার ক্রস করে ঢুকে গেলেন, সেখানে যুদ্ধ শুরু হতে পারে, সেখানে শেষ হয় না ভাই। যুদ্ধের মধ্যে অর্থনীতি, তার যে রাইট কজ, তার যুক্তি, আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ, এবং আপনি লজিস্টিক্স, এই যে আপনি লং স্ট্রেচের তার হিসাব মতো টান দিয়ে নিয়ে গেল, টান দিয়ে আপনি এসে জানেও না যে কলকাতার হুগলির কথা যেখান থেকে বলতেছে একটা ডিভিশন বা 2টা ডিভিশন আনা হবে, সেখান থেকে আনবার জন্য তাদের মিনিমাম 2.5 থেকে 3 মাস লজিস্টিক প্রিপারেশন নেওয়া লাগবে। এই সহজ জ্ঞান তার নাই। সুতরাং আমার হিসাবে এই ধরনের, এবং তারপরে যদি তারা আসে, তারা তো একটা ব্রিগেড নিয়ে, আমাদের একটা প্লাটুন, মানে ধরে নেন 3000 সৈন্য নিয়ে পাকিস্তানের 35 জনের বিরুদ্ধেও হিলিতে যুদ্ধ করে দখল করতে পারে নাই, যতক্ষণ পর্যন্ত না আমাদের মুক্তিবাহিনী এসে ওই পাকিস্তানকে পিছন থেকে কাবু করছে। সুতরাং বলা সহজ, ছবিতে আঁকা সহজ, তাদের মুভিতে হিরোদের দিয়ে এসব সহজ। এই কার্যক্ষেত্রে তারা যদি করতে চায়, মোস্ট ওয়েলকাম।
বাট আমাদের সেনাবাহিনী তো বা আমাদের নিরাপত্তা বিশ্লেষকরা, নিরাপত্তার যা দায়িত্বে যারা আছেন, তারা তো বসে নাই। এটা হচ্ছে আমার বক্তব্য। এখানে আমি কিছু জিনিস বলবো, আগে মেজর ফেরদৌসের অ্যানালিসিসে শুনি। অ্যাকচুয়ালি আমাদের এখন এগুলা কিন্তু তাদের মাথায় আছে, চলতে থাকবে। বিশেষ করে আপনি জাস্ট চিন্তা করেন একটা সিনারিও, আমি যদি বলি ধরেন এমন যদি হয়তো এই 3 দিন বা 4 দিনের যুদ্ধে পাকিস্তান প্রতিরোধ করতে পারলো না, পাকিস্তানের সামরিক ক্ষমতা ধ্বংস হয়ে গেল, তখন সিনারিওটা কি হতো? তখন কিন্তু ভারত তাদেরকে এই দক্ষিণ এশিয়ায় সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তি হিসাবে পৃথিবীর কাছে এস্টাবলিশ করতো, এবং পরবর্তীতে সেইটারই ধারাবাহিকতা বা আমরা যেটাকে বলি স্পিল ওভার এফেক্ট তারা করতে কি, তাহলে একবার যখন শুরু করছে পাকিস্তানের ঘায়াল করছি, এখন আসি টাকায় পূর্ব দিকে বাংলাদেশের এখানে যেটাকে চিকেন নেক বলা হয়, সেটাকে আমরা চিকেন ব্রেস্ট বানাই ফেলি, এত মোটা করে চড়া করে। যে এই ভদ্রলোক রিটায়ার্ড মেজর যে কথাটা বলতেছিল, যেখানে তাদের কিন্তু এটা হয়ে যায় তো, বাট এটা হয়নি আলহামদুলিল্লাহ। পাকিস্তান প্রতিরোধ করছে, ভারতকে নাস্তানাবুদ করছে, বাট তারপরে কি শেষ হয়ে গেছে? ধরেন মোদি বিজেপি সরকার ভারত যে থাপ্পড়টা খাইছে পাকিস্তানের কাছ থেকে, তারা তো মুখ দেখাতে হবে কোনো না কোনো ভাবে। সে মুখ দেখানোর জন্য তার দ্বিতীয় রাস্তা কি? আমাদের সাথে একটা কোনো কিছু গন্ডগোল করা, সেখানে তাদের বিশ্বাস তারা হয়তো সেখানে সাকসেস পাবে। তো আমার চিন্তা কিন্তু সেখানে কোনো সুস্থ বুদ্ধির মানুষ বাংলাদেশের ডিফেন্ড, আমাদেরকে বলা হয় দ্য প্যারাডাইজ অফ ডিফেন্ডার্স, সেখানে এই ধরনের মানে নাটক বা ভেঞ্চার ড্রাইভার করার সাহস থাকতে পারে না। বাট তারপরও তারা তো কোনো আগামাথা চিন্তা না করেই কাজ করে, যেটা আমরা দেখলাম পাকিস্তান ভারতে এই ছোট্ট যুদ্ধে। তো তারা যদি করতে চেষ্টা করে, সেইটার ক্ষেত্রে আমাদের কি কর্তব্য আছে সেটা আমি হাইলাইট করবো, যে বাংলাদেশে সরকার প্রতিরক্ষা ব্যবস্থা সেই ক্ষেত্রে কি করা উচিত। বাট আমার মনে হয় আমি এখানে যাবো, আমি এখানে আসবো। তো ফেরদৌস ভাই, আমি আপনাকে পাঠিয়েছিলাম এই ভিডিওটা পাঠিয়েছিলাম, তারপরে আপনি একটা পাওয়ার পয়েন্ট আমার কাছে পাঠিয়েছিলাম, আমি দেখাচ্ছি ওইটাকে আপনাকে। তার আগে আমি একটু আরেকটা বিষয় একটু দেখাই, যে ধরেন ইতিমধ্যে দেখা যাচ্ছে যে ভারত বাংলাদেশকে এড়িয়ে 7 সিস্টার নিয়ে ভারত একটা নতুন পরিকল্পনা করছে, যেখানে দেখা যাচ্ছে যে 166.8 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক তারা তৈরি করছে, মেঘালয় শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত। তারা বুঝতে পারছে যে বাংলাদেশকে ব্যবহার করে তাদের যে ট্রানজিট বা ট্রান্সশিপমেন্টের যে সুবিধা, বা হাসিনা যেভাবে ভারতকে একচেটিয়া সুবিধা দিচ্ছিল, তারা হয়তো ভবিষ্যৎ বাংলাদেশে তারা এই সুবিধাগুলো আর পাবে না। এই ব্যাপারটি মোটামুটি তারা নিশ্চিত, তারা এখন এই পদ্ধতিতে যাওয়ার কথা চিন্তা করছে। পাশাপাশি আমি দেখছি যে ভারতের এক মন্ত্রী বলছেন যে ভারতের সঙ্গে টক্কর দিলে বাঁচতে পারবে না বাংলাদেশ। বিজেপি নেতা তিনি শিল্প বা অন্যান্য বিষয় সহ তারা বলছেন, এবং সেখানে তারা বলছেন যে দিলীপ ঘোষ ভারতীয় সংবাদ সংস্থা ANI কে বলেন, আমরা যখন পাকিস্তানকে টাইট দিতে পারি তখন বাংলাদেশ তো কোন ছাড়। অর্থাৎ পাকিস্তান যে তাদের ভর্তা বানাই দিছে, এখনো তাদের সেই বোধোদয় হয় নাই আর কি, এখনো তারা বাগাড়ম্বরেই আছে। তো ফেরদৌস ভাই, আপনি কিভাবে দেখেন? আমি কি আপনার পাওয়ার পয়েন্টটা একটু নিয়ে আসবো, পাওয়ার পয়েন্টটা দেখাবো যে এই জি জি, যদি একটু শুরু করা যায় তাহলে তো খুবই ভালো। দেখাই আপনাকে। আপনি যদি আপনার মতো করে বিশ্লেষণটা করেন, এই যে ভারতের যে রিটায়ার্ড মেজর যে থ্রেড দিচ্ছেন, আস্ফালন করছেন, আপনি যদি আপনার ব্যাখ্যাটা দেন, সে কি বললো আর আপনি কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করছেন, প্লিজ। বিষয়টা আমার কাছে পুরোটাই একটা মস্করা মনে হয়েছে। তার আগে বলবো যে এই যিনি এটা নিয়ে বলছেন ইহা সে এক ডিভিশন, ইহা সে দো ডিভিশন, বাস খেল খতম, উনি শিষ্টাচার বর্জিত একজন মানুষ। দিস ইজ একটা সিম্পল ভাষায় উনি আমাদের সরকার প্রধান সম্মানিত প্রফেসর ইউনূস স্যারকে নিয়ে একটা বাজে কথা বলছে। যাই হোক, ওটা অন্য ইয়েতে যাবো না আমরা। এদিকে 2 ডিভিশন, এদিকে 2 ডিভিশন, এটা ঢুকায় দেওয়া, এটা এত চারটিখানি কথা না। আপনি এটার যদি দেখেন যে ভূপ্রকৃতিটা যদি দেখেন, তাহলে যে জায়গাটা আমাদের এখানে ফ্ল্যাশ করা আছে বাংলাদেশের যে চিকেন নেক তিস্তা যেখানে লেখা আছে, সেটা যদি আমরা ডান সাইডে, দর্শকদের ডান সাইডে দিয়ে যাই, ডান সাইডে হচ্ছে গিয়ে ওইখানে মেঘালয় তুরা পাহাড়ের এভারেজ হাইট হচ্ছে 8000 ফিট এভারেজ হাইট। তুরা পাহাড়ের ভিতর দিয়ে কিভাবে যমুনা নদীটা ক্রস করে, যমুনা বলতে এটা হচ্ছে ওল্ড ব্রহ্মপুত্র, যেটা ওল্ড ব্রহ্মপুত্র ক্রস করে কিভাবে তারা এই জায়গার পেটটা কাটবে। দিস ইজ ওয়ান, মানে ইহা পে 1 ডিভিশন, মানে ডানে থেকে 1 ডিভিশন বা 2 ডিভিশন তার ভাষায়। দেন সেকেন্ড আমরা যাই বাম সাইডে যে জায়গাটা আছে, এটার পরে হচ্ছে গা ফারাক্কা, আর ফারাক্কার একটু আগে হচ্ছে গা বিহার। তো বিহার নিয়ে একটু কথা বলতে হয়। বিহার হচ্ছে একটা দেশ যেখানে গত 300 বছর ধরে ক্রমাগত দুর্ভিক্ষ চলছে। বিহারের জনগণ নিজেরাই খেতে পারে না, এবং বিহারের অবস্থা ইকোনমিক্যালি খুবই খারাপ, এবং বিহারে নকশাল একটা ইয়ে চলছে। তাহলে এদিক দিয়ে 2টা ডিভিশন ঢুকাই দিবেন, ওদিক দিয়ে 2টা ডিভিশন ঢুকাই দিবেন, আচ্ছা দেন, তারপরও দেন, দেওয়া যেতে পারে। এটা তো দাবা তাস খেলা না যে যেদিক দিয়ে ইচ্ছা সেদিকে করবো। এখন আসি আমরা উপরে 22 কিলোমিটার, এদিকে ভুটান, এদিকে হচ্ছে নেপাল। দার্জিলিং আর আপনার হচ্ছে গিয়া দার্জিলিং আর হচ্ছে গিয়া শিলিগুড়ি। দার্জিলিং এলাকাটা হচ্ছে চা বাগান পাহাড়ি এলাকা। এদিক দিয়ে ট্রুপসের মুভমেন্ট আছে। 2 ডিভিশন যে যাবে, ওই মেজর কি জানেন যে 2 ডিভিশন যেতে গেলে কি পরিমাণ জায়গা লাগে? একটা
প্লাটুন, যেটা 35 জনের একটা প্লাটুন জায়গা কি পরিমাণ জায়গা দখল করে যায়, তাহলে সেখানে একটা ডিভিশন হচ্ছে কি একটা প্লাটুনের 9 9 81 গুণ, 81 গুণ সাইজ, তাহলে 2 ডিভিশন মানে 160 গুণ, 160 গুণ এদিক দিয়ে যাওয়া সম্ভব না, এদিক দিয়ে যাওয়া সম্ভব। আর শিষ্টাচারের উপর তো এটা বাদই দিলাম, ভূ প্রকৃতিটা উনি অ্যানালাইসিস করেন নাই, এই টেরেনটা উনি দেখেন নাই। আর এদিক দিয়ে যখন ট্রুপস এদিকে যখন মুভমেন্ট করবে, তাহলে তার 2 ডিভিশন ডানের থেকে আনতে, 2 ডিভিশন বামের থেকে আনতে, তার বাকি ট্রুপস থাকবে কোথায়? 7 সিস্টার যাবে কোথায়? এর তো একটু পরে হচ্ছে গিয়ে অরুণাচল। অরুণাচল তো অলরেডি চায়না খেয়ে ফেলছে। অরুণাচল তো নাই, 2 দিন পরে মিজোরাম নাই। মিজোরামে 60% জনগণ খ্রিস্টান হয়ে গেছে। সো দে আর নো মোর উইথ দি ইন্ডিয়ান আরএসএস স্ট্র্যাটেজি। তারপরে আপনার দেখেন যে এখানে ট্রুপসটা মোবিলাইজ করা সম্ভব না। ইস্টার্ন কমান্ড আমাদের দেশ স্বাধীন করে দিছে। ইস্টার্ন কমান্ড কিভাবে আমাদের দেশ স্বাধীন করলো? যুদ্ধ তো করলাম আমরা। মাঝখানে আপনি অনুষ্ঠানের শেষে এসে আপনি যদি এখানে বক্তা হয়ে যান তাহলে তো হবে না। দে জয়েন এট দি লেটার পার্ট। আমাদের মুক্তিযুদ্ধের ক্রেডিট বরাবর ছিনতাই করা হয়েছে। মুক্তিযুদ্ধ করলাম আমরা, মুক্তিযুদ্ধের ক্রেডিট নিয়ে নিল আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধ করলাম আমরা, ক্রেডিট নিয়ে নিল ইন্ডিয়া। এবং ইন্ডিয়াকে ক্রেডিট দেওয়ার জন্য হাসিনা বিভিন্ন মেডেল বানিয়ে দিল, এবং সেই মেডেলের ভিতরে আবার ভেজাল সোনা, মানে এটাকে খাদযুক্ত সোনা, এবং এটার জন্য কোনো বিচার আচার হলো না। আচ্ছা যাই হোক, ওটাও বাদ দিলাম। মুক্তিযুদ্ধের মেডেল ইন্ডিয়ার দিল হাসিনা, তাও ভালো, হাসিনাকে থ্যাংক ইউ যে হাসিনা এখানে একটা ভুয়া মেডেল দিল, মানে একটা খাদযুক্ত একটা দিল। এখন ইন্ডিয়ার সাথে যে টক্করের কথা বলতেছে, বাংলাদেশের টক্কর, ইন্ডিয়াকে একটাবার চিন্তা করে দেখছে আজকের ইন্ডিয়ার স্ট্র্যাটেজি সিচুয়েশনটা কি? আজকে ইন্ডিয়ার একটা রকেট যেটা শিলিগুড়ি থেকে লঞ্চ করা হয়েছিল, যেটা হচ্ছে গিয়ে রকেট ফর আপনার স্পেস রকেট, যেটা সেটা হচ্ছে গিয়ে প্রায় 60,000 বা 70,000 অ্যালটিটিউডে যাওয়ার পরে সেটা ডিস্ট্রয় করতে বাধ্য হয়েছে তারা, বিকজ অফ দেয়ার রং ক্যালকুলেশন। এটা আজকে ওরা নিজেরাই নিচে থেকে ফায়ার, মানে যাওয়ার পরে তার ফায়ার দিয়ে দিচ্ছে। আজকের দিনে ইন্ডিয়ার হচ্ছে আপনার একটা স্যাটেলাইটের রিডিংটা আজকে আসতেছে না। এটা আজকের ঘটনা। ইন্ডিয়ার ব্যাপারে আমাদের সম্মানিত বাণিজ্য উপদেষ্টা উনি আজকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করে তাহলে ইন্ডিয়ার লস, বিকজ ইন্ডিয়া থেকে এত বিশাল পরিমাণ জিনিস বাংলাদেশে আসতো, যেটা আসার সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। এটা কিন্তু বাণিজ্য ঘাটতি আমাদের হবে না, ইন্ডিয়ার হবে। ইন্ডিয়ার এত জিনিস ওরা পয়দা করে, ওরা তো পেঁয়াজ খায় না, তাহলে এই পেঁয়াজটা যাবে কোথায়? ওরা তো গরু খায় না, তাহলে গরুটা যাবে কোথায়? সো আলটিমেটলি ইন্ডিয়া ইজ গেটিং লুজার। তো এইভাবে যদি আস্ফালন করা হয়, আর যা শুধু জায়গা না দেখে, এটা তো এমন না যে ম্যাপের মধ্যে খেলা বা একটা সাদা কাগজে একটা স্কেচ আঁকবো আমি, এই সাদা কাগজের স্কেচে আমি একটা ঘরও আঁকতে পারি, একটা নদীও আঁকতে পারি, একটা গাছও আঁকতে পারি। ইজ নট এ ল্যান্ডফোর্স নিয়ে খেলাটা মাঠের মধ্যে এত সোজা না যে আমি একটা সাদা কাগজে এদিকে একটা ডিভিশন এদিকে একটা ডিভিশন ঢুকাই দিয়ে আমি বললাম ওকে খেলা খতম। জি, ফেরদৌস ভাই আপনার এনালাইসিস, সুমন ভাইয়ের এনালাইসিসের পরে আমি দর্শকদের আবার একটু দেখাই। इंडियन आर्मी है, यहाँ पे इंडियन आर्मी है। कहानी खत्म, एक तरफ से थोड़ा ना जा रही है, यहाँ पे इंडियन आर्मी है। समझ गए आप बोलो यहाँ पे आएगी, यहाँ पे आएगी, यहाँ पे आएगी, कहानी खत्म। কাহিনী খতম, আর আলোচনা দরকার। और जितनी टोटल बांग्लादेश की फौज है ना दोस्तों, आई एम बीइंग वेरी ऑनेस्ट, मैं मजाक नहीं उड़ा रहा, जितनी बांग्लादेश की टोटल आर्मी है उससे ज्यादा आज की तारीख में इंडियन आर्मी में ना जवानों को सर्दी हो रखी होगी, जुकाम हो रखा होगा। মানে কল্পনা এটা কি বলেছে ফরক ভাই? একটা এটা যে কথাটা বলেছে, जितना बांग्लादेशी फौज है उतना से ज्यादा हमारा फौज হাসপাতাল में सर्द हुआ से एडमिट हुआ। আমাদের বাংলাদেশের যতগুলা সৈনিক আছে তার চেয়ে অনেক বেশি আমাদের ইন্ডিয়ান সৈনিক হাসপাতালে ঠান্ডা লেগে অসুস্থ হয়ে গেছে। ঠান্ডা জনিত অসুস্থতায় আক্রান্ত আছে। তাহলে আমি বলবো যে ওদের জ্বর আর ঠান্ডা সর্দি প্যারাসিটামল খেয়ে ওরা আসুক, ইটস আ ফান। মানে হচ্ছে আমি যে এগুলো হচ্ছে সিম্পল বকওয়াজ, আর হচ্ছে এই বেটার আসলে চিকিৎসা দরকার। এ আসলে মানে প্রকারান্তরে ইন্ডিয়াকে হেয় প্রতিপন্ন করছে এইসব ম্যাপ টেপে মাতবরি করতেছে। তো সুমন ভাই, আমাদের সামরিক প্রতিরক্ষায় ধরেন আমরা যতটুকু জানি, মানে বাইরে থেকে যতটুকু জানি বা যতটুকু আলামত দেখছি, যে হাসিনা কিন্তু গত 15-16 বছরে কিন্তু আমাদের সামরিক সক্ষমতা ওইভাবে বৃদ্ধি করে নাই ভারতের প্রেসক্রিপশনে। ডক্টর ইউনূস সাম্প্রতিক সময় কিন্তু বলেছেন যে আমাদেরকে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে হবে, আমাদের সেই সক্ষমতা তৈরি করতে হবে। তো সামরিক প্রতিরক্ষা, আকাশ প্রতিরক্ষা সব মিলিয়ে বাংলাদেশের এখন করণীয় কি? এবং যেমন ধরেন পাকিস্তানের সাথে ভারতের এই যে যুদ্ধ, 4 দিনের যে যুদ্ধ, সেখানে আমরা দেখলাম যে তুরস্ক ভারত পাকিস্তানের সাথে আছে, এবং আরো অন্যান্য কিছু রাষ্ট্র, ইরান বা অন্যান্যরা ব্যাকআপ হিসেবে তাদের কাজ করছে, যে যদি প্রয়োজন হয় দে উইল সাপোর্ট, দে উইল এঙ্গেজ উইথ পাকিস্তান। তো বাংলাদেশের আসলে এরকম কোন চুক্তি বা এরকম কোন সম্পর্ক নাই। আমরা ধারণা করি যে হয়তো বাংলাদেশ যদি বিপদে পড়ে পাকিস্তান এগিয়ে আসবে, চীন এগিয়ে আসবে, এই যে জায়গাগুলো, যেমন পাকিস্তানের সাথে চীনের একটা বড় ব্যাকআপ ছিল। তো ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমরা কি চীনের সঙ্গে কোনো চুক্তি, ভাবে পাকিস্তানের সঙ্গে কোনো চুক্তি, বা আমরা কিভাবে আমাদেরকে এই নতুন যে সিচুয়েশন এর সঙ্গে
তৈরি করতে পারি? একটু সংক্ষেপে যদি আপনার বিশ্লেষণটা দেন, তারপর ফেরদৌসের কাছে যাবো। ঠিক, আমি জিনিসটাকে দুই ভাগে ভাগ করবো। একটা হচ্ছে লং টার্ম, দীর্ঘমেয়াদী, আর একটা হচ্ছে স্বল্প মেয়াদী। দীর্ঘমেয়াদীতে কি আমাদেরকে ঠিক করতে হবে যে আমাদের বন্ধু দরকার হবে। সেক্ষেত্রে যারা আমাদেরকে গণতন্ত্রের লেকচার দেয় শুধু, তারাই কি আমাদের আসল বন্ধু? নাকি গণতন্ত্রের লেকচার বাদ দিয়েও আমাদের অর্থনৈতিক উন্নয়নে আমাদের পাশে থাকবে, আমাদের দেশে সত্যিকারের ইনভেস্টমেন্ট করবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে সাহায্য করবে, উপরন্তু যারা আমাদের বিপদের সময় বলবে যে না আমরা আছি এবং আমরা তোমাদেরকে আমাদের সিস্টেমের সাথেই ইন্টিগ্রেট করে নিচ্ছি, যেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের, যেটা আমি বললাম যে প্ল্যাটফর্ম বেসড ডিফেন্স সিস্টেম, সেটাতে তারা আমাদের সহযোগী হবে। তাদেরকে নির্বাচিত করতে হবে এবং তাদের সাথে কোঅপারেশন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার কিন্তু আনফরচুনেট, আমি ধরেন যখন চাকরিতে ছিলাম তখন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলায় ধরেন 50 জনের মতন প্রথম সারির নেতার সাথে কিন্তু আমার বিভিন্ন সময় আলাপ হয়েছে। খুবই আনফরচুনেটলি আমি তাদের সাথে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল ভ্যালু, আমাদের ন্যাশনাল সিকিউরিটি, এই জিনিসগুলো আলাপ করার সময় আমার কাছে মনে হইলো ওনারা প্রথম সারির নেতা হলো এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সম্পর্কে আসলে ওনাদের কোনো ধারণা নাই। স্বাভাবিক, ধারণা নাও থাকতে পারে, স্বাভাবিক না, বাট ধারণা নাও। বাট আপনারা কি কখনো এঙ্গেজ হওয়ার চেষ্টা করছেন? মানে সিভিল, মিলিটারি, পলিটিক্যাল যে কোঅপারেশন, সেটাকে বৃদ্ধি করলে পরে তাদেরও জ্ঞান হবে। জ্ঞান না হলে অনেকে এই ব্যাপারে সিদ্ধান্তগুলো নিতে পারে না। একটু বলে নিই, ধরেন ডক্টর খলিলুর রহমানকে আমি প্রচন্ড পছন্দ করি কিন্তু ওনার যে হিস্ট্রি, বাট একটা জিনিস, এই যে আমাদের করিডোর নিয়ে অথবা বিভিন্ন ইস্যুতে যখন আলোচনাগুলো হচ্ছে, আমার জানা মতে উনি সম্ভবত আসল যে জিনিস, এখানে নিরাপত্তা সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছ থেকে যে ইনপুটটা নেয়া, ইভেন ডিজিএফের সাথেও তো ওনারা কথা বলেন না। আমাদের গোয়েন্দা পাকিস্তান যুদ্ধটা অর্ধেক কিন্তু জিতে গেছে যখন তারা আগে থাকতে আর্লি ওয়ার্নিং এবং গোয়েন্দা তথ্যগুলো পাইছে। আমরা কি সেই জায়গায় সেটা করি না আসলে? আমি কোনো কন্টেনশনে না গিয়ে আমি বলবো যে ওনার মতো প্রজ্ঞ লোকের উচিত এই জায়গাগুলোতে, এবং সরকারের উচিত সেই জায়গায় খেয়াল রাখা। দেন আমাদেরকে স্ট্র্যাটেজিক মিলিটারি পোস্টার যেটা বলা হয়, যে আমি যুদ্ধে যাব না, কিন্তু যুদ্ধের ভয়টুকু আমি আমার শত্রুদেরকে দিয়ে রাখবো, যে দেখো উল্টাপাল্টা চিন্তা করো না। সেক্ষেত্রে একটা উপায় লোকে করে, পাকিস্তান ভারত যেটা করছে, নিউক্লিয়ার ক্যাপাবিলিটি, পারমাণবিক অস্ত্র বানাইছে, যেটা ডেটারেন্স, যে সত্যিকারের যুদ্ধে তারা কখনো যাবে না। আমরা তো সেটা বানাবো না বা সেটা উচিত হবে না। বাট আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই ধরনের ইকুইপমেন্ট, সেই ধরনের চুক্তি, সামরিক চুক্তি যেটার কথা আপনি বলছেন, যে করে রাখবো আমরা স্ট্র্যাটেজিক লেভেলে। আমরা কিন্তু ট্যাকটিক্যাল লেভেলে, ওকে বিজিবি এইখানে ভারতীয় বিএসএফ রে সরাই দিছে, মেজর ফেরদৌস বার্মার তাদের সেনাবাহিনীকে নাফ যুদ্ধে উনি পরাজিত করছেন, এগুলো ট্যাকটিক্যাল লেভেল। স্ট্র্যাটেজিক লেভেলে থ্রেট পোস্টার রাখাটা ইম্পর্টেন্ট, যে আমার চুক্তি থাকবে তাদের সাথেই যারা প্রয়োজনের মুহূর্তে আমাদেরকে সব ধরনের যুদ্ধে সহযোগী হিসেবে আসতে পারবে। আরেকটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, আমি যেহেতু বিজনেসের উপর এখানে এসে পড়াশোনা করছি, বাংলাদেশে পড়াশোনা করছি, আমরা সবসময় একটা ডিলেমা থাকে, মেক বাই অর রেন্ট ডিসিশন যেটা বলা হয়। মানে আমি কি নিজে তৈরি করব, আমি কি কিনবো, নাকি কারো কাছ থেকে ধার নিব? কথাটাকে যদি আপনি নিরাপত্তার সাথে নিয়ে আসেন, আমাদের জন্য আধুনিকায়নের জন্য যে ইকুইপমেন্ট দরকার, সেগুলিকে আমরা দেশে বানানোর মতন তৈরি করবো এখন থেকে। 2 নাম্বার, নাকি আমরা কিনবো? ভারত তো রাফেল কিনছে এত, তোর যদি পাইলটের সেই জ্ঞান না থাকে, দক্ষতা না থাকে, তুমি আর 100 রাফেল কিনো, সবই মাটিতে পড়ে যাবে পাখির মতো। তো আমি কি কোনটা কিনবো? 3 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট, আমার কি সেই অর্থনীতি সেই জায়গায় যে আমি আমার বাজেট, অর্থনীতির অন্যান্য দিকগুলো চিন্তা করে সব জিনিস কেনার কথা চিন্তা করব না। আমরা তো এখন সমরাষ্ট্রের অনেকটুকু গোলাবারুদ কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশেই বানাই, কিছু জিনিস কিনতে হবে। আর বাকিটুকুর ক্ষেত্রে যেটাকে আমরা বলি রেন্ট ডিসিশনের জায়গায় যদি আমি এইখানে আসি, যে সেক্ষেত্রে আমার চুক্তিতে আসতে হবে, যে যেগুলো আমি দেশেও তৈরি করব না, আমি সেগুলা কিনবো না এত পয়সা খরচ করে, বাট সময় প্রয়োজনে সেটা আমার বন্ধু রাষ্ট্র আমার হয়ে সেটা ব্যবহার করবে এবং আমাকেও সেটা সেই সময় ব্যবহার করতে দিবে। তো এই ডিসিশনটা, এগুলো লং টার্মের ডিসিশন, অনেক সময় দরকার হবে। আর শর্ট টার্মে যেগুলো করতে হবে একটু বলি, সেটা হচ্ছে আমাদের দেশে একটা কালচার আনতে হবে, যে আমাদের সব থেকে বড় সমস্যা এখন কি, ধরেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগের রাজনীতি, ভারতের প্রভাব মুক্ত একটা রাজনীতির জন্য, সেই জায়গায় কি আমাদের কি কিন্তু খুব ইমিডিয়েটলি দেশে আজকে দেখেন কি অবস্থা, অনেক ধরনের অনেক ভূত পাকানোর চেষ্টা করা হচ্ছে, অনেক কিছু করা হচ্ছে। এর মাঝখানে আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে একটা জাতীয় ঐক্য দরকার ইমিডিয়েটলি। সেই ঐক্যের জায়গাতে কি আমরা সবাই কাজ করতেছি? আমি তো দেখতেছি কেউ কেউ অভিমান করে আছে, মানে ছোটখাটো ব্যাপারে অভিমান। আরে ভাই, আমরা কি এত বাচ্চা যে ঠিক আছে সরকার আমার কথা শুনে নেই, আমাকে ভ্যালু দিতেছে না, সেই কারণে আমি এই ছোট্ট তুচ্ছ ব্যাপারে, ধরেন করিডোরের ব্যাপারে, আমরা কি, সরকার কি স্বচ্ছভাবে কিছু বলতেছে বা একটা সিদ্ধান্ত আমাদেরকে জানাচ্ছে? আপনি ঘোরার আগে গাড়ি জুড়ে দিতেছেন, প্রথমে একটা বলে দিন নীতিগতভাবে বলে, বাট এখন দেখতেছেন যে না, এখানে তো অনেক সমস্যা। এগুলো আমাদেরকে তখনই সম্ভব যখন আমাদের মধ্যে বিভেদটা ভুলে আমরা ঐক্যের জায়গায় আসবো। দেশদ্রোহী মিডিয়া আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। দেখেন মিডিয়া, ভারত পাকিস্তান দুই পক্ষে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Whereas আমার তো ভয় হয় ভারতের সাথে যুদ্ধ শুরু হলে বা ওই ধরনের কোনো কিছু শুরু হলে ভারতপন্থী যে মিডিয়া, এটিএন, চ্যানেল আই, দীপ্ত, তারপরে আপনার বিভিন্ন অনলাইন আছে, তারা ভারতের সুরে কথা বলা শুরু করে দিবে। তাদেরকে প্রথম থেকে সাইজ করে দিতে হবে, প্রথম আলোকে সাইজ করতে হবে। দেন আমার হিসাবে আমি খুব খুশি হতাম যদি আমার একজন মেন্টর আছেন ব্রিগেডিয়ার জেনারেল মনজুর কাদের, আমার যদি সুযোগ থাকতো, আমার সেই সুযোগ নাই, আমাদের প্রতিরক্ষা নীতি যে নতুন করে তৈরি করা দরকার, সেই জায়গায় ওনার মতো লোককে অন্তর্ভুক্ত করলে পরে, যার রাখাইন সম্পর্কে, রোহিঙ্গা সম্পর্কে, আন্তর্জাতিক সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে প্রচুর জ্ঞান আছে। আমাদের বাইরে আপনারা জানেন ইউরোপ, আমেরিকার, এশিয়ার, চায়না পর্যন্ত তার কাছ থেকে কনসাল্টিং নেয় এই সমস্ত ব্যাপারে, অথচ আমরা ওনার সাথে কথা বলি না। তো এই জায়গাগুলোতে আমাদেরকে একই ইমিডিয়েটলি কাজ করা শুরু হলে যে লং টার্ম গোল, সেগুলো আমরা অ্যাচিভ করতে পারবো। না অবশ্যই। এবং ভাই সুমন ভাই, যে প্রসঙ্গটা আমি বলছিলাম যে ধরেন দীর্ঘ 16 বছর বা 18 বছর ধরে ভারত একটি ধারণা দিয়েছে যে তোমাদের জন্য তো আমরা আছি, তোমাদের সামরিক সক্ষমতার এত দরকার কি, তোমাদের বিপদ হলে তো আমরা আছি। ভারত ধরেন তার সকল প্রতিবেশীর সঙ্গে ল্যাং মারা খেয়ে তারা ধরেন বাংলাদেশের উপর সওয়ার হয়েছিল, এবং টার্গেট ছিল পাকিস্তানের সাথে বাংলাদেশের দূরত্ব তৈরি করা, ভারতের উপর বাংলাদেশের ডিপেন্ডেন্সি বাড়ানো। এবং ভারত মানে যুদ্ধ যদি বাংলাদেশের হয় ভারতের সঙ্গেই হবে। বাংলাদেশকে আপনাদের সামরিক ভাষায় এটাকে বলা হতো উলফ কান্ট্রি, মানে ভারত হচ্ছে আমাদের উলফ কান্ট্রি, এবং সকল ট্রেনিং এর টার্গেট ছিল যে ভারতকে আমরা কিভাবে পরাস্ত করবো। সেই জায়গাটা আমরা কিন্তু নষ্ট করে ফেলেছি। আমাদের সামরিক কৌশল, আমাদের যুদ্ধ কৌশল, আমাদের প্রতিরক্ষা কৌশল সবই কিন্তু আমরা ভারত নানা কৌশলে নিয়ে গেছে আমাদের কাছ থেকে, এবং আমরা ভারতের পরামর্শে আমাদের সামরিক পরিকল্পনা সাজিয়েছি। আমি জানি না এখন আমরা সেটি উদ্ধার করে আবার পুনর্গঠিত করতে পারবো কিনা। পাশাপাশি আমাদের গোয়েন্দা সংস্থা, আমাদের কাউন্টার ইন্টেলিজেন্স আসলে কিভাবে কাজ করে আমি জানি না। গত 15 বছর ধরে তো এদের সবাইকে সাধারণ মানুষ, রাজনীতিবিদ, সাংবাদিকদের পিছনে লাগাই রাখা হয়েছিল। তো আদৌ আমাদের গোয়েন্দা সংস্থার কাছে উলফ কান্ট্রির কতটুকু ইনফরমেশন আছে বা সেটি আমরা আসলে কিভাবে করতে পারবো, মানে অনেক অনেক ঝামেলা আর কি সামনে। তো ফেরদৌস ভাই, মানে আমাদের প্রতিরক্ষায় আমরা কি করতে পারি, আমাদের যে প্রস্তুতি দরকার একটু সংক্ষেপে যদি বলেন। আমরা প্রায় 56 মিনিট কথা বলছি, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করতে চাই। একটু সংক্ষেপ আপনার কাছ থেকে শুনি যে আমাদের সামরিক কৌশল কি হতে পারে, স্ট্র্যাটেজিক অবস্থানে আমরা কিভাবে শক্তিশালী হতে পারি। আমি ইনার স্টোরি গুলো আমি বলবো না, ইনার স্টোরি এখানে আলোচনা করবো না। আমি জাস্ট শুধুমাত্র দেখবো যে হোয়াট ইজ মাই স্ট্রেংথ, আমার শক্তিটা কি। এটা জিনিস কিন্তু ভুলে গেলে হবে না যে আমরা ডাইনিং টেবিলে হুইস্কি খেতে খেতে ভাগ করা দেশ না। আমরা একটা 9 মাসের যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করছি। তার মানে আমরা একটা 9 মাসের যুদ্ধ নেওয়ার এন্ডুরেন্স বা ক্ষমতা বা শক্তি আমাদের আছে। ইন্ডিয়া কিন্তু 9 মাস যুদ্ধ করে নাই, পাকিস্তান কিন্তু 9 মাস যুদ্ধ করে নাই। পৃথিবীর ইতিহাসে 9 মাস যুদ্ধ করা দেশ হচ্ছে আমরা, এবং আমাদের সেনাবাহিনী এই যুদ্ধের ডে 1 থেকে, অর্থাৎ অন্য জায়গায় একটা দেশ তৈরি হয় তারপর সেনাবাহিনী হয়, এখানে আগে এক সেনাবাহিনী তৈরি হয়েছে তারপরে একটা দেশ তৈরি হয়েছে, অর্থাৎ ইটস এ রিভল্ট আর্মি যেটা তৈরি করে আসছে। দিস ইজ ওয়ান। এই দেশ একমাত্র দেশ যেই দেশে ছাত্র জনতা একটা স্বৈরাচারকে ফেলে দিতে পারে। সো দিস ইজ আওয়ার স্ট্রেংথ। এই দেশে বীর প্রতীক হাসিন আছে, এই দেশে মুশফিকের মতন বীরুত্তম আছে, এই দেশে আলম, আজম, লিভিং এগুলোটা ছিল। ছাত্র জনতার কথা তো বললাম। এই দেশে যদি আপনি আসেন, আমরা ইকুইপমেন্টস এর কথা পরে আসবো, আসিম জাওয়াদের মতন পাইলট আছে। তার মানে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ দক্ষ এই এয়ারফোর্স। আমি এয়ারক্রাফটের কথা বলবো না, আসিম জাওয়াদ তার ডেডিকেশনটা আপনি একবার চিন্তা করেন, এটা নিয়ে কোনো কথা হয় না। আসিম জাওয়াদ যখন কাফকোর উপর দিয়ে তার এয়ারক্রাফটটা যখন বেল আউট তাকে করতে হবে, এবং সেটা যদি কাফকোর উপরে পড়ে তাহলে বিশাল এক্সপ্লোশন হবে, ফায়ার হবে, অনেক জনগণ মারা যাবে। আসিম জাওয়াদ শুধু জনগণকে বাঁচানোর জন্য তার এয়ারক্রাফটটা কর্ণফুলীতে নিয়ে যায়, একটু লেট হওয়ার জন্য ছেলেটা মারা যায়। এরকম ডেডিকেটেড পাইলট হচ্ছে এই এয়ারফোর্সের, বাংলাদেশ এয়ারফোর্স, যে এয়ারফোর্স জন্ম দিয়েছে সাইফুল আজম এবং ইমন আলমকে। এখন আমরা আসি যে ইন্ডিয়ার আসবো। এখন বাংলাদেশে আমাদের সব গুছানো আছে ভাই, এভরিথিং আমাদের গুছানো আছে, জাস্ট একটু নড়াচড়া করা, একটু নড়াচড়া, একটু অর্গানাইজ করা, একটু শেপ আপ করা। বাংলাদেশ আর্মি ইজ ওয়ান অফ দি বেস্ট আর্মি। আমি 48টা আর্মি দেখেছি। আমি কাতারে এক্সারসাইজ করছি, যেখানে আই হ্যাভ সিন দি 48 আর্মিস অফ দি ওয়ার্ল্ড। মঙ্গোলিয়ান আর্মির ইনস্ট্রাক্টর ছিলাম। আই হ্যাভ সিন দি আদার মেনি আর্মিস, চাইনিজ আর্মি আমি দেখেছি যারা ওইখানে ট্রেনিং দিতে গেছে। সো শুধুমাত্র একটু হাউসকিপিং করে, একটু গুছানো। আমাদের আর্মির জুনিয়র অফিসারদের ভিতরে প্রচন্ড পরিমাণে দেশপ্রেম, প্রচন্ড পরিমাণে ডেডিকেশন। এখানে কোন রকমের সমস্যা। সোলজার্স দে আর দি বেস্ট সোলজার অফ দি ওয়ার্ল্ড। গার্ডস আছে, তাদের সাহস আছে, শুধুমাত্র হুকুম পেলে তারা দৌড়তে চলে যায়, মাইন্ড ফিল বলেন, গুলি করেন। শুধুমাত্র আমাদের যদি একটু অর্গানাইজ করি আমরা, ইটস নট অ্যান ইস্যু। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, দেয়ার ইজ কনস্পিরেসি। আমাদের আরেকটা বড় শক্তি আছে, আমাদের বড় শক্তিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের রাষ্ট্রপ্রধান এবং যার লিডারশিপে আমরা চলছি। আমার মনে হয় যে ইন্ডিয়ার দিক থেকে এরকম কোনো থ্রেট আমরা আশা করার মানে
আশা হয়তো হইতে পারে, বাট ইন্ডিয়া কোনোদিন এরকম ভেঞ্চার করবে না। যখন ইন্ডিয়া অ্যানালাইসিস করবে যে বাংলাদেশের কি আছে, তখন ইন্ডিয়া 1971 সাল থেকে আজ পর্যন্ত এই যে আসিম জাওয়াদ থেকে শুরু করে নিয়ে ছাত্র জনতা, ডক্টর ইউনূস, মুশফিক হাসির সব চিন্তা করলে ইন্ডিয়া কখনো এই কাজে আসবে না। জি, এটা- এটা আমরা মনে করি। এবং ধরেন যে 1971 সালের 25শে মার্চের হাতে মেজর জিয়াউর রহমান যে ঝুঁকি নিয়ে বিদ্রোহ করলেন, যে ঝুঁকি নিয়ে তিনি রুখে দাঁড়ালেন, মানে আগে পরে কিছুই তো ভাবেন নাই। এবং আমি মনে করি যে দেশের জায়গাটায় আমাদের সেনাবাহিনীর 99.99% অফিসার এবং সোলজার একই রকম চেতনা ধারণ করে, এবং তার চেয়েও অনেক বেশি সাহসী এবং শক্তিশালী চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণ। এবং আপনি দেখবেন যে বর্ডারে বিএসএফ এর আস্ফালনে বিডিআর যতটুকু আগায় তার থেকে মানে হাতে কাস্তে নিয়ে বাঁশ নিয়ে চলে যায় বাংলাদেশের মানুষ, যেখানে সে জানে যে কোনো সময় তাকে গুলি করে মেরে ফেলতে পারে। এবং বিএসএফ যেভাবে হত্যা চালায়, তারপরে বাংলাদেশের মানুষের যে দেশপ্রেম, সেনাবাহিনীর যে দেশপ্রেম, এটা আনপারালাল, এইটা নিয়ে বলার কিছু নাই। এবং আমরা মনে করি যে এইসব আস্ফালন করে লাভ হবে না। বাংলাদেশের মানুষের অস্থিমজ্জা, বাংলাদেশের মানুষের মনস্তত্ত্ব ভিন্ন। তারা অন্তত দেশের ক্ষেত্রে কোনো আপোষ করবে না, তারা জীবন দিয়ে দিবে, তারা জানে কিভাবে ঠেকাইতে হয়, সোজা কথা আর কি। তো গত 16 বছরে যে পলিটিসাইজেশন অফ আর্মি হয়েছে, বা আর্মিকে যেভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হয়েছে, আমার মনে হয় যে গুটি কয়েক মানে 99.99 এর ক্ষেত্রে তো 0.1 থাকে, বা 1% এর জায়গাটা হয়তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা এগুলো নিয়ে আমরা ভয় পাই না, এবং আমরা আশা করি যে সামনে আরো আমরা আলোচনা করব। পাশাপাশি আমরা যে স্ট্র্যাটেজিক যে কথাগুলো বললাম, একটা সামরিক চুক্তি আমাদের হতে পারে, নিরাপত্তা চুক্তি হতে পারে চীনের সাথে, ভারতের সাথে, কৌশলগত বাংলাদেশের জন্য, যেটা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের কিন্তু এই চুক্তিগুলো আছে। আর ডক্টর ইউনূস যেহেতু বলেছেন যে আমাদেরকে যুদ্ধের পুরো প্রস্তুতি নিতে হবে, অর্থাৎ আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনীকে সম্পূর্ণ যুগ উপযোগী করে আমাদেরকে, আমরা যেন কারো থ্রেটের নিচে না থাকি আর কি। এই যে একটা রিটায়ার্ড মেজর যেন আস্ফালন না করে, ইন্ডিয়ান মিডিয়া যেন আমাদের আস্ফালন না করে, সেই জায়গাটা আমাদেরকে প্রস্তুতি রাখতে হবে। পাশাপাশি